নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, পর্ব 19, তাজউদ্দিন আহমেদের ডায়েরি। উল্লেখিত ডায়েরিগুলো সিমিন হোসেন রিমি সম্পাদিত তাজউদ্দিন আহমেদের ডায়েরি হতে উল্লেখিত হলো। বাংলায় অনুদিত ডায়েরির পাশে তরুণ রাজনৈতিক কর্মী ও ছাত্র অবস্থায় আব্বুর স্বহস্তে ইংরেজিতে লেখা ডায়েরি উল্লেখ করা হলো। 28 নভেম্বর 47, শুক্রবার, 6:15 উঠেছি। সকাল 7:15 থেকে 8:30 পর্যন্ত পড়াশোনা করেছি। রাতে পড়াশোনা হলো না। সকালে নাইমুদ্দিন সাহেব এলেন। উনি কামরুদ্দিন সাহেবের সাথে দেখা করবেন। 11:30টার দিকে শওকত সাহেব আমার কাছে এসে সাইকেলের দাম বাবদ নগদ 10 টাকা নিলেন। বিকাল 4টায় বলিয়াদি প্রেসে গিয়ে প্রফ নিলাম। 5টার দিকে কামরুদ্দিন সাহেবের সঙ্গে দেখা করলাম। ওয়াদুদ সেখানে ছিল। শামসুল হুদা সন্ধ্যা পর্যন্ত এলেন না। আমি তার কাছে গেলাম এবং 7টা নাগাদ তাকে নিয়ে এলাম। কামরুদ্দিন সাহেব সর্দার বাড়িতে গিয়ে কাদের সর্দারকে আনলেন। আওয়াল ও শামসুজ্জোহর তার সাথে এলেন। একজন ভদ্রলোক সহ ক্যাপ্টেন জাহানও এলেন। এতিম ছাত্র ও এতিমখানার জন্য সবকিছু শামসুল হুদাকে করতে হবে। কামরুদ্দিন সাহেব, আওয়াল সাহেব ও শামসুজ্জোহকে সঙ্গে নিয়ে তোফাজ্জল আলীর কাছে গেলেন। আমি রাত 8:30টার দিকে ফিরলাম। আজ থেকে খুব ঠান্ডায় ভুগছি। শরীর খারাপ সত্ত্বেও রাত 12টা পর্যন্ত প্রফ দেখলাম। 12টার দিকে বিছানায় গেলাম। আবহাওয়া কিছুটা খারাপ, বিদ্রোহ দ্রষ্টব্য। আমি মনে প্রচণ্ড আঘাত পেলাম, হয়তোবা প্রচণ্ডতর একটি, যখন দেখলাম কামরুদ্দিন সাহেব সহ কেউই এতিমখানার ছাত্রদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। সামান্য একটু চেষ্টার পরিবর্তে ছেলেগুলোকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। পঞ্চম শ্রেণীর প্রথম ও তৃতীয়, চতুর্থ শ্রেণীর প্রথম, অষ্টম শ্রেণীর ফার্স্ট বয় এবং সপ্তম শ্রেণীর মেধাবী এবং কুশলী কারিগরি ছাত্রগুলো তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে হারাবে। এই সকল দরিদ্র এতিম ছাত্রদের জন্য কেউ এতিমখানার ক্ষমতাধর ভদ্রলোকের সঙ্গে ঝগড়া করতে এগিয়ে আসবে বলে মনে হচ্ছে না। যদিও অতীতে এমন দেখা গেছে, আমরা কালু, নুরুল হুদা ও আফতাবউদ্দিন ভূঁইয়া এবং অন্যদের জন্য গুরুত্বহীন বিষয়ে কতই না চেষ্টা করেছি। আমরা সংসদীয় রাজনীতির জন্য সময় দিতে পারি, কিন্তু যখন এসব ছেলেদের জন্য কিছু করতে চাই তখন সময়ের প্রশ্ন চলে আসে। এক্ষেত্রে আমরা আমাদের বিবেক ও স্বার্থের সাথে প্রতারণা করছি। আমাদের সব ভালো ভালো কথা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। নির্দোষ ছেলেরা, আমরা ভালোভাবেই জানি তাদের জন্য কিছুই করতে পারবো না। 29 জানুয়ারি 48, বৃহস্পতিবার, সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি। 7:30 থেকে 8:30 এবং তারপর 10টা পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আর পড়াশোনা হলো না। মখদুমি লাইব্রেরির হিসাব মেটানোর জন্য সকাল 7:30টার দিকে নাইমুদ্দিন সাহেব এলেন। তিনি কিছুক্ষণ পরে চলেও গেলেন। বিকাল 3:30টায় নাজির লাইব্রেরিতে গিয়ে মহিউদ্দিনকে পেলাম না। 5:30 পর্যন্ত সেখানে অপেক্ষা করলাম। 6টায় বশির উদ্দিনের কাছে গেলাম। তারপর টাইম হলো। ঘড়ি তখনও মেরামত হয়নি। শনিবার যেতে হবে। সন্ধ্যা 7টায় পুনরায় নাজির লাইব্রেরিতে গেলাম, কিন্তু মহিউদ্দিনকে পাওয়া গেল না। 7:30টায় মেসে ফিরলাম। 9টায় বিছানায় ঘুমোতে গেলাম। আবহাওয়া স্বাভাবিক। 30 জানুয়ারি 48, শুক্রবার, সকাল 7টায় ঘুম থেকে উঠে 10টা পর্যন্ত পড়াশোনা করলাম। তারপর আর কোনো পড়াশোনা হয়নি। 1টার সময় নাইমুদ্দিন সাহেবের একটি স্লিপ পেলাম। তিনি 20টি টাকা চেয়েছেন। তার জন্য 20 টাকার একটি চেক দিয়েছি। 4:45টায় ফজলুর রহমান এবং হাবিবুল্লাহকে সঙ্গে করে বের হলেন। লীগ অফিসে কিছুক্ষণ থেমেছি। মুজিব, শওকত, কালু, নুরুল হুদা সেখানে উপস্থিত ছিলেন। 5 থেকে 30 মিনিটে সেখান থেকে বেরিয়ে এলাম। ফজলুর রহমান এবং হাবিবুল্লাহ চলে গেল। হজরত আলীকে সঙ্গে করে ডাক্তার করিমের কাছে এলাম। সেখানে 7টা পর্যন্ত ছিলাম। সেখান থেকে সন্ধ্যে 7:19 বশির উদ্দিনের কাছে গেলাম। তার কাছ থেকে লিখার কপি নিলাম না। সন্ধ্যা 7:45 কামরুদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে ক্যাপ্টেন শাহজাহান সাহেবের বাসায় এলাম। সেখানে জলিলকেও দেখলাম। আহা, কি দুঃখের দিন! শুক্রবার, স্যাড নিউজ, বিষাদের বার্তা। ঠিক রাত 8টার সময় জলিল আমায় বলল, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না, কিন্তু শাহজাহান সাহেবও এই খবর ঠিক বলে বললেন।
আমি হতবুদ্ধি হয়ে গেলাম। প্রায় 3 মিনিট আমার স্নায়ুগুলো যেন বিবশ হয়ে রইল। খবরটা শুনে আমার কণ্ঠ থেকে কেবল একটি চিৎকার ধ্বনি বেরিয়ে এলো। 8:20 কামরুদ্দিন সাহেব নিচে নেমে এলেন। তিনি ভয়ানকভাবে বিমূঢ় হয়ে আছেন। রাত 8:30 নূরজাহান বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। বেচারাম দেউরিতে রেডিওতে নিজের কানে সেই খবর শুনলাম। রাত 9টায় ফজলুল হক হলে এলাম। সেখান থেকে ঢাকা হলে গেলাম। সেখানে 9:30 থেকে 10টা পর্যন্ত রেডিওতে পণ্ডিত নেহেরু এবং সর্দার প্যাটেলের ভাষণ শুনলাম। বাসায় ফিরলাম রাত 11টায়। বিছানায় যখন গেলাম তখন রাত 12টা। আবহাওয়া স্বাভাবিক। মৃত্যু। আমি জীবনে এই প্রথম মৃত্যুর আঘাত পেলাম, মানুষের মৃত্যুর আঘাত। অথচ মানুষের মৃত্যুকে আমি খুবই স্বাভাবিক ঘটনা বলে মনে করি। মহাত্মা গান্ধী। কাথিওয়ারের পোরবন্দরে জন্মগ্রহণ। অক্টোবরের 2 তারিখ 1869 সাল। মৃত্যু বিড়লা ভবন, নয়াদিল্লি, 30 জানুয়ারি 1948 সাল। সময় 5:40 অপরাহ্ন IST। হত্যাকারীর বুলেট বর্ষণে মৃত্যু। তার বয়স হয়েছিল 78 বছর 3 মাস 28 দিন। গান্ধীজি অন্যান্য দিনের মতো 5:10 তার প্রার্থনা মঞ্চের দিকে অগ্রসর হচ্ছিলেন। একটি লোক উঠে দাঁড়ালো। সে পিস্তলের 3টি গুলি করল। একটি গুলি মহত্তার বুক ভেদ করে চলে গেল, আর দুটো তার তলপেটে বিদ্ধ হয়েছে। তার নিদারুণ রক্তপাত ঘটেছে। 30 মিনিট পরেই মহাত্মা গান্ধী বিড়লা ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হত্যাকারীকে জনতা সাথে সাথেই ধরে ফেলেছে। তার নাম নাথুরাম গডস। সে বোম্বের লোক, একজন মারাঠি, হিন্দু রাষ্ট্র পত্রিকার সম্পাদক। এই কথা স্মরণ করতে হয় যে মাত্র 10 দিন আগে 20 জানুয়ারি একটা লোক গান্ধীজি যখন তার সান্ধ্য প্রার্থনায় ভাষণ দিচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। কিন্তু সেই লোকটা গুলি করেও পালিয়ে যেতে পেরেছিল। আমার কাছে মৃত্যু একটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারোর মৃত্যুতে কোনোদিন শোক প্রকাশ করিনি। আমার বড় ভাইয়ের মৃত্যুর কথা আমার এখনো স্মরণ আছে। 1944 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সময়ে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু তার মৃত্যুর জন্য আমার মনে কোনো দুঃখবোধ জাগেনি। তেমন দুঃখবোধের কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমার বাবার মৃত্যুর কথাও আমার মনে আছে। মাত্র 1 বছর আগে তার মৃত্যু হয়েছে। বছরটা শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার মৃত্যুর সময় আমি কলকাতায় ছিলাম, তার ইচ্ছার বিরুদ্ধে। তার মৃত্যুতেও আমার মনের মধ্যে কোনো দুঃখ জাগেনি। তার মৃত্যুতে কেবল কাঁধের উপর পারিবারিক বোঝার ভারটা যেন জীবনে প্রথমবারের মতো বোধ করলাম। আমার মনে আছে বাবার মৃত্যুর খবর শোনার মাত্র 15 মিনিট পরেই আমি 4টা পরোটা এবং 1 বাটি মাংস খেয়েছিলাম। আমার তো একথাও মনে আছে, তার পরের রাতে যে বিছানাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই বিছানাতে আমি গভীর নিদ্রায় নিদ্রিত হয়েছিলাম। 31 জানুয়ারি 48 শনিবার। সকাল 8টায় ঘুম থেকে উঠলাম। কোনো লেখাপড়া হলো না। ইউনিভার্সিটি চত্বরে শোক সভায় গেলাম। 12:30 ডক্টর এম হাসানের সভাপতিত্বে সভা শুরু হলো। শেষ হলো 2টায়। তার বক্তৃতা করলেন। তাদের মধ্যে ছিলেন ডক্টর এম হোসেন, ডক্টর SM হোসেন, কাজী মোতাহার হোসেন, প্রফেসর মুজাফফর আহমেদ চৌধুরী, BSc দিকে। এছাড়া অন্যান্য বক্তারাও ছিলেন। 2:30 রেল স্টেশনে গেলাম খবরের কাগজের জন্য। লোকে খবরের কাগজের জন্য এমনভাবে দৌড়াচ্ছে, ভিড় করছে যে সেই ভিড় ঢাকার সিনেমা হলের 3rd ক্লাসের কাউন্টারের ভিড়কে ছাড়িয়ে গেছে। মানুষের উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, একজন আরেকজনকে চেপে ধরছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে, একের পায়ের নিচে অপরে চাপা পড়ছে। একজনকে মারিয়ে আরেকজন চেষ্টা করছে খবরের কাগজের একটা টুকরোও পেতে পারে কিনা। সেখানে যদি পাওয়া যায় এই লোকটির খবর, লোকটিকে এতদিন কি তারা এমনভাবে সত্যিই ভালোবেসেছিল? কোনো কিছু পাওয়ার জন্য মানুষের এমন ভিড় আমি জীবনে আর দেখিনি। কি নিদারুণ চাহিদা কাগজের, আর কাগজের কি দাম! বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রণয়ন দিনে সংবাদপত্রের চাহিদা আর মূল্যের স্মৃতি আমার আছে। যে কাগজে সেদিন মর্মান্তিক খবরটি প্রকাশিত হয়েছিল, তখন পয়সা দিয়ে তার একটা পুরো কাগজ আমরা কিনতে পেরেছিলাম। কিন্তু আজ পুরো কাগজ নয়, একজন আর একজনের সঙ্গে ভাগ করে কিনছে খবরের কাগজ। এমনই তার চাহিদা। 1 ঘন্টার মধ্যে কাগজ সব শেষ হয়ে গেল। কোনো কাগজ আর পাওয়া গেল না।
তবু লোকের ভিড় কমল না। তারা অপেক্ষা করতে লাগলো যেন আবার ট্রেনে কাগজ আসবে, তারই জন্য অপেক্ষা। 3:30 নাজির লাইব্রেরিতে গেলাম। অল ইন্ডিয়া রেডিওতে প্রয়াত মহর্ষির শেষকৃত্যের ধারা বিবরণী 6:15 পর্যন্ত শুনলাম। 7:30 মেসে ফিরে এলাম। 10টায় বিছানায় গেলাম। সমস্ত শহরে হরতাল চলছে। ঢাকার জন্য এই দৃশ্য অভাবিত। ভিক্টোরিয়া পার্ক থেকে শোক মিছিল বেরোলো। 5টায় শ্রীশ চ্যাটার্জির সভাপতিত্বে করনেশন পার্কে শোকসভা এবং মৌন প্রার্থনাও হলো, কোনো বক্তৃতা নয়। সূর্য অস্তমিত হলো এবং অস্তমিত হলো মানবতার পথের দিশারির আলোকবর্তিকা। তাহলে কি অন্ধকার নেমে এলো? আলো এবং অন্ধকার, অন্ধকার এবং আলো। দিনের পরে তো রাত্রির আগমন এবং দিনের আগমনে নিশার অপসারণ। মেঘাচ্ছন্ন আকাশ, তারপরে তো সূর্যের কিরণ। কিন্তু তারপর তো আনন্দময় পূর্ণচন্দ্রের আবির্ভাব। হতাশার শেষ তো আশাতে, সংকটময় মুহূর্তে তো তিরোহিত হয় বিস্মৃত অতীতে। আর অনিবার তারই চক্র। যে মানুষটির শোকে আজ আমরা মুহ্যমান, সেই লোকটি তো অন্ধকারের দীর্ঘ পথ অতিক্রম করে আলোতে পৌঁছেছিলেন। তাকেও তো অন্ধকারে আলোর অন্বেষণে উদ্বিগ্ন হতে হয়েছে। অথচ কি বিস্ময়, তিনি নিজেই তো ছিলেন একটি আলোকবর্তিকা। আলোককে কি তুমি ধ্বংস করতে পারো? আলোর কণিকা আমাদের কাছে বহু দূর থেকে অবস্থিত হতে পারে, কিন্তু তাতে কি? ধ্রুবতারার দূরত্ব অকল্পনীয়, কিন্তু বিজন মেরুতে অভিযানকারীর সেটাই তো একমাত্র দিক নির্ধারক, যুগ থেকে যুগ। তার চোখের ক্ষুদ্র কল্পনাটিও আমাদের পথের দিশা প্রদান করে। তাহলে বেদনা কেন? বহু যুগের এই ধ্রুবতারার কাছ থেকে আমরা নির্দেশ গ্রহণ করব। তার ফেলে যাওয়া পায়ের চিহ্ন ধরে আমরা অগ্রসর হব। তিনি শান্তি লাভ করুন, আমিন। 11:45 মহত্তার মরদেহকে বিরলা ভবন থেকে শোভাযাত্রা করে বহন করে আনা হলো। শবাধারটি বহন করছে সামরিক বাহিনীর অধিনায়কবৃন্দ, কারণ ভারত মহত্তর শেষকৃত্যকে রাষ্ট্রীয় অনুষ্ঠান বলে ঘোষণা করছে। 4:20 শবাধার যমুনার তীরে রাজঘাটে এসে পৌঁছালো। 4:30 দেহটিকে চিতায় শায়িত করা হলো। উত্তর দিকে রক্ষিত হলো তার শিরদেশ। দেবদাস গান্ধী দেহটির ওপর চন্দন কাঠের একটি স্তূপকে স্থাপন করলেন। বিকাল 4:55 রামদাস গান্ধী চিতায় অগ্নিসংযোগ করলেন। 5টার মধ্যে মহাত্মার দেহ ভস্মে পরিণত হয়ে গেল। মহাত্মা শিয়তে পণ্ডিত রমাদাস শর্মা মন্ত্র পাঠ করলেন। মহাত্মার চিতায় 15 মণ চন্দন কাঠ, 4 মণ ঘি, 2 মণ সুগন্ধি, 1 মণ নারকেল এবং 15 সের কর্পূরের সমাহার ঘটেছিল। আমার আর কিছু না থাক, চুল আঁচড়াবার বিলাস আছে, হোক সামান্য, তবু তো বিলাস। আজ কিন্তু সেটুকু আর রইল না। আজ আর আমার গোসল হলো না। 48 ঘন্টা ধরে আমার কেশ বিন্যাসও ঘটল না। আমার মনে আছে একবার 10 মহরমে মুখে স্নো মেখেছিলাম বলে ওয়াসেফ সাহেব মুসলিম লীগ অফিসে আমাকে তিরস্কার করেছিলেন। সেদিন আমি জবাব দিয়ে বলেছিলাম, দুঃখের এমন প্রকাশে আমি বিশ্বাসী নই, কিন্তু সেই আমি গত 2 দিন ধরে আমার কেশ বিন্যাসকে পরিত্যাগ করেছি, অন্তরের এক তাগিদে, বিস্মৃতির এক অপরিহার্যতায়। 21 মার্চ 48 রবিবার। সকাল 7:30 ঘুম থেকে উঠেছি, পড়াশোনা হলো না। বিকাল 2:15 আজগর সাহেবের সঙ্গে বেরিয়ে SHM হলে গেলাম। সেখানে নাজিমউদ্দিন সাহেবের সঙ্গে দেখা হলো। বিকাল 4:30 রেসকোর্স ময়দানে কয়েদে আজমের জনসভায় গেলাম। কয়েদে আজম এলেন 5:15। অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে নবাবের বক্তৃতার পর কয়েদে আজম 6:45 তার বক্তৃতা শুরু করলেন। 6:45 পর্যন্ত 1 ঘন্টা বক্তৃতা করলেন। তিনি মন্ত্রিসভা ও মুসলিম লীগের পক্ষে প্রচার চালালেন এবং সাম্প্রতিক ভাষা আন্দোলনের নিন্দা করলেন। তিনি ঘোষণা করলেন যে উর্দুই হবে রাষ্ট্রভাষা। পূর্ব বাংলার সরকারি ভাষা বাংলা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত রূপে সিদ্ধান্ত নিতে বললেন। ছাত্রদেরকে সাবধান করে দিলেন এবং প্রায় সরাসরি তাদেরকে রাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করলেন। সন্ধ্যা 7:30 FHM হলে ফিরে এলাম। তোহা সাহেব অ্যাসেম্বলি হলের সামনে ন্যাশনাল গার্ডদের উদ্দেশ্যে বক্তৃতা করলেন। তারপর জনাব মোহাজের ও জহিরুদ্দিনও বক্তৃতা করলেন। রাত 9টার দিকে মেসে ফিরে এলাম। 11টায় ঘুমাতে গেলাম। আবহাওয়া স্বাভাবিক। আজ সকাল থেকে ঠান্ডায় ভুগছি। বিদ্রোদ্রষ্টব্য
কায়েদে আজমের ভাষণ এই প্রদেশের সবাইকে আহত করেছে। প্রত্যেকেই নিদারুণ বিরক্ত। তিনি দলের ওপর উঠবেন সবাই সে আশাই করেছিল। 24 মার্চ 48 বুধবার সকাল 7:30টায় ঘুম থেকে উঠছি। পড়াশোনা হলো না। 10টার দিকে শওকত সাহেব এসে নারায়ণগঞ্জে দলের জনসভার কথা বললেন। 11:30টায় তোহা সাহেব এলেন। তাকে নিয়ে কামরুদ্দিন সাহেবের কাছে গেলাম। তিনি বেরিয়ে গেছেন। আমরা একটি ট্যাক্সি নিয়ে 12:45 নারায়ণগঞ্জ রওনা হয়ে সোয়া 1টায় সেখানে পৌঁছালাম। 2টায় কামরুদ্দিন সাহেব ছাড়া সবাই হাজির। তোহা সাহেবের সভা মুলতবির প্রস্তাব দিলেন, সর্বসম্মতিক্রমে গৃহীত হল। সভা আগামীকাল সকাল 8:30টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। বিকাল 3:30টায় আমরা ঢাকায় ফিরে কামরুদ্দিন সাহেবের সঙ্গে দেখা করলাম। সেখানে কাশেম ও অলি আহাদ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের ব্যাপারে আলোচনার জন্য আব্দুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে তোহা সাহেব বিকাল 5:30টায় কায়েদে আজমের সঙ্গে দেখা করলেন। শাহ আজিজের উপস্থিতিতে তাদের আলোচনা প্রায় ঘণ্টাকাল ব্যাপী স্থায়ী হল। কায়েদে আজম ইস্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্ট লীগের ব্যাপারে একমত হলেন এবং একটা গণতন্ত্র তৈরি করে নতুন করে শুরু করতে বললেন। তিনি অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট লীগকে বিলুপ্ত ঘোষণা করলেন। সন্ধ্যা 6:30টায় কায়েদে আজম রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটিকে একটি সাক্ষাৎকার দিলেন। আমরা তার সামনে একটি স্মারকলিপি দিলাম, কিন্তু কায়েদে আজম আমার বক্তব্য উপস্থাপন করতে দিলেন না। তিনি উর্দুর পক্ষে তার নিজস্ব মতামত দিতে লাগলেন, যা চরমভাবে যুক্তিহীন। তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আমরা যেন উর্দুকে আমাদের মাতৃভাষা হিসেবে গ্রহণ করি। তিনি যা বললেন, তোমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত উর্দু। আমরা হয়তো কিছুটা হলেও আমাদের দৃষ্টিভঙ্গি জানাতে পারতাম, যদি না শামসুল হক সাহেব তাকে উত্তেজিত করতেন। 7:15 পর্যন্ত আলোচনা হলো। কায়েদে আজম অনেক ঘটনা অস্বীকার করলেন। হয় এসব ব্যাপারে তিনি জানেন না, না হয় ইচ্ছাকৃতভাবেই তিনি এটা করেছিলেন। FH হল হয়ে মেসে ফিরলাম। হলে প্রায় 9টা পর্যন্ত 1.5 ঘন্টা ধরে আলোচনা করলাম। 11টায় ঘুমোতে গেলাম। আজ বেশ ভালো লাগছে। আবহাওয়া বেশ স্বাভাবিক। 10 ফেব্রুয়ারি 1950 শুক্রবার সকাল 7টায় উঠেছি। পড়াশোনা হয়নি। বেলা 12টায় DFOর অফিসে গেলাম, কিন্তু তিনি তার অফিস রুমে ছিলেন না, ছিলেন উপরতলায়। বেলা 12:15টায় স্টেশনে ফজলুর সঙ্গে দেখা করলাম এবং আজিজ মিয়ার কাছে কিছু নির্দেশ পৌঁছে দেওয়ার জন্য তাকে বললাম। জালালও বাড়ি যাচ্ছে। বেলা 1টা থেকে 6টা পর্যন্ত নবাবপুর, সদরঘাট, পাটুয়াটুলি, ইসলামপুর, দিগবাজার, ইংলিশ রোড, চকবাজার প্রভৃতি এলাকা ঘুরে বেড়ালাম। হিন্দুদের উপর কিছু মুসলমানদের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে করতে রাত কাটালাম কামরুদ্দিন সাহেবের বাসায়। আবহাওয়া মধ্যদিন পর্যন্ত দিন স্বাভাবিক ছিল। দিনের 3/4 সময় এক পশলা বৃষ্টি হলো। রাত থেকে জোরে বাতাস বইছে। বিদ্রোহ দ্রষ্টব্য। স্বাধীনতার পর প্রথমবারের মতো আজ দুপুর 12টা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা প্রত্যক্ষ করল ঢাকা। গত 3-4 দিন ধরে কলকাতায় যে দাঙ্গা চলছিল, এটা তারই ধারাবাহিকতার ফল। শরণার্থীরা, বিশেষ করে বিহারিরা এই গোলযোগের জন্য দায়ী। স্থানীয় জনগণ যদিও এসবের বিপক্ষে নয়, তবে তারা উদাসীন। সন্ধ্যা পর্যন্ত অবিরাম লুট, হত্যা ও অগ্নিসংযোগ চলল। পুলিশ এসব বন্ধ করার কোনো চেষ্টাই করল না। অবাঙালি পুলিশেরা বরং উৎসাহ যোগাচ্ছিল। পুরো প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করল। সরকারের পক্ষ থেকে 144 ধারা এবং সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউর ঘোষণা দেয়া হলেও তা কার্যকর করা হলো না। বর্তমান গোলযোগের উৎপত্তি নিহিত আছে ভারত ইউনিয়নের, বিশেষ করে পশ্চিম বাংলার প্রতিপক্ষদের মধ্যে। মূলত গত সপ্তাহে কলকাতার মুসলমানদের উপর যা ঘটেছে, এটা নিঃসন্দেহে তারই বহিঃপ্রকাশ। উদ্দেশ্যমূলক না হলেও পূর্ব বাংলা অ্যাসেম্বলির সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি MLA-দের একটি অবিবেচক পদক্ষেপ এই ঘটনাকে গুরুতর করে তোলে। সংসদের কার্যক্রমে তাদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত এবং পূর্ব বাংলার সংখ্যালঘুদের রক্ষা করার জন্য জাতিসংঘের কাছে আবেদন এই প্রদেশের মুসলমানদের অসন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল। MLA-দের এই পদক্ষেপগুলো যতই সরল বিশ্বাস ও বিশুদ্ধ নাগরিক অধিকার বোধ থেকে উৎসাহিত হোক না কেন, এর বিরুদ্ধে অতি উদারপন্থীদের ঠিক সন্দেহ না হলেও অসন্তোষ ছিলই।
এছাড়াও সচিবালয়ের কেরানিদের আরও একটি অপরিকল্পিত পদক্ষেপের ফলে বিস্ফোরণ উন্মুখ এক বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়া হলো। যখন কেরানিরা ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করে এসে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব CM সেনের কাছে তাদের অনুভূতি বর্ণনা করে, ভারত প্রজাতন্ত্রের কাছ থেকে প্রশংসিত হয়। CM সেন আমাদের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করছিলেন। শরণার্থীরা, বিশেষত বিহারিরা যারা প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিল, তারা পরিস্থিতির অবনতি ঘটায়। বেচারা কেরানিদের সাংবিধানিকভাবে পদক্ষেপ নেওয়ার আন্তরিক ইচ্ছা মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এই জনতা কেরানিদের চারপাশে জড়ো হয়েছিল এবং যার অধিকাংশই ছিল শরণার্থী। দাঙ্গাকারীদের এই আক্রমণের ফলে প্রথমে আক্রান্ত হয় সংখ্যালঘুদের বিষয় সম্পত্তি এবং তারপর ব্যক্তিবর্গ। ক্রমবর্ধমানভাবে পূর্ণোদ্যমে হত্যাকাণ্ডও চলতেই থাকলো। দোকানপাট ইতোমধ্যেই লুণ্ঠিত হয়েছে। হিন্দুদের জীবনটাই দুষ্কৃতিকারীদের মনোযোগের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিছু পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন খবর পাওয়া যাচ্ছে। ব্যাপক সংখ্যক বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে। চলন্ত ট্রেনের কামরায় নৃশংসভাবে হত্যার খবরও পাওয়া যাচ্ছে। সরকার বিচ্ছিন্ন হিন্দু পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে। প্রধান প্রধান সড়কগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সান্ধ্য আইনের মেয়াদ বিকাল 5টা থেকে বাড়িয়ে সকাল 8টা পর্যন্ত করা হয়েছে। এত কিছু সত্ত্বেও ডানে বামে চতুর্দিকে মানুষ নিধন চলছে। সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কেউ টু শব্দটিও করছে না। 10 তারিখ থেকে জীবনের উপর হামলা চলছে। দাঙ্গাকারী জনতার রোষ ক্রমে কমে এলে ঘটনা শান্ত হবার কোনো চিহ্ন কিন্তু নেই। 18 ফেব্রুয়ারি 1950 শনিবার। খুব ভোরে ঘুম থেকে উঠেছি। 9টায় রায়দের কাচারি ঘরে গিয়েছিলাম। সেখানে আসিরুদ্দিন মোল্লার সুপারিশ করা দরখাস্ত পেলাম। কাচারি ঘরে আনুষ্ঠানিক মিটিং হলো। স্থানীয় গণমান্য মুসলিম ব্যক্তিবর্গ, আদিব ব্যাপারী, হোসেন মৃধা, নবাব পালান প্রমুখ প্রায় 40 জন হিন্দু ও মুসলিম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমানে গোলযোগ বিষয়ে পাকিস্তান সরকারের অবস্থান এবং ঘটনার প্রকৃত অবস্থা ব্যাখ্যা করলাম। তীব্র উত্তেজনা বিরাজমান ছিল। এখানে উপস্থিত সবাই সরকারের পাশে থাকা এবং গোলযোগ বন্ধের শপথ করল। বেলা 2:30টার বর্মার উদ্দেশ্যে রওনা হলাম। বর্মাতে হেডমাস্টার মফিজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করলাম। সেই সময় কাপাসিয়া থানার সেকেন্ড অফিসার একজন সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে ঝোয়াদিয়েতে 2টি ভৌমিক পরিবার এবং 3টি শুক্লাদাস পরিবারকে অশেষ দুর্গতির মধ্যে দেখলাম। বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বজেন্দ্র চন্দ্র ভৌমিক সেকেন্ড অফিসারের কাছে এজাহার দিলেন। স্থানীয় মুসলমানরা তাদেরকে রক্ষা করছে। মীর মোহাম্মদ নামে একজন গুন্ডাদের কার্যকলাপের প্রতিবাদ করতে গেলে গুন্ডাদের হাতে আহত হন। ঠিক সন্ধ্যায় সেকেন্ড অফিসার ও আমি মীর মোহাম্মদের বাড়িতে গেলাম। এরপর সজীব রায়ের বাড়ি হয়ে বর্মাতে ফিরে এলাম। সঞ্জীব রায়ের বাড়ির পাশে 4টি অগ্নিদগ্ধ বাড়ি দেখতে পেলাম। সেখানে কোনো বাসিন্দা ছিল না। আমরা রাত 8:30টায় বর্মাতে সভা করলাম। সভায় অনেক লোক জড়ো হয়েছিল। শাহেদ আলী ব্যাপারী, হুসেইন আলী খাঁ সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। দাঙ্গার কারণে সর্বস্তরে যে ক্ষতিকর কার্যকলাপ সংগঠিত হয়েছে, আমি তার উপর জোর দিয়ে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখলাম এবং শান্তির জন্য প্রার্থনা করলাম এবং শাস্তির জন্য আবেদন জানালাম। উপস্থিত সবাই সমস্বরে তাদের সাধ্যমতো চেষ্টা করবেন বলে শপথ উচ্চারণ করলেন। স্কুলের হেডমাস্টার, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এবং স্থানীয় মুসলমানরা বর্মার হিন্দু সম্প্রদায়ের লোকদের রক্ষা করছে। রাতের খাবার শেষে পুলিশের সেকেন্ড অফিসার হুসেন খানের বাড়িতে গেলেন এবং আমরা রাতে বর্মাতে থেকে গেলাম। রাত প্রায় 12টার দিকে ঘুমাতে গেলাম। আবহাওয়া স্বাভাবিক, প্রায় শীতহীন রাত। 21 ফেব্রুয়ারি 1952 বৃহস্পতিবার। ভোর 5:30টায় উঠেছি। সকালে আমি যখন পুকুরে গোসল করতে গিয়েছিলাম তখন রফিক আমার বিছানার বালিশের নিচ থেকে টাকা হাতিয়ে নেয়। নাস মিয়া, জয়তুনের বাপ প্রমুখের সহায়তায় 147 টাকা 8 আনার মতো তার কাছ থেকে উদ্ধার করা গেল। এই ঝামেলার কারণে আমি সকালের ট্রেন ধরতে পারলাম না। বেলা 12:14 ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। একই কামরায় আমার সহযাত্রী ছিলেন F করিম ও ডক্টর আহসান উদ্দিন। রাজেন্দ্রপুর হতে উঠলেন হোসেন মোড়ল।
স্কুল সম্পর্কিত বিষয়াবলী তার দায়িত্ব ও 24/2/52 তারিখে অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির সভা নিয়ে আমি তার সঙ্গে কথাবার্তা বললাম। বিশ্ববিদ্যালয়ের কাছে ট্রেন থামতেই আমি এবং এফ করিম সেখানে নেমে গেলাম। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় বিশাল জনসমাবেশ। মেডিকেল কলেজ ও অ্যাসেম্বলি হলের কাছে এইমাত্র পুলিশের টিয়ার গ্যাস ছোড়ার বিষয়ে লোকজন বলাবলি করছিল। বিশ্ববিদ্যালয়ের কাছে প্রায় 20 মিনিটের মতো থেমে ডিপিআই অফিসে গেলাম। মুসলিম এডুকেশন ফান্ডের গ্রান্ট ইন এইডস সম্পর্কিত সহকারীর সাথে দেখা করলাম। তিনি আমাকে জানালেন 1 সপ্তাহের মধ্যে তিনি স্মারক পাঠিয়ে দেবেন। বেলা 3টার দিকে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। ইডেন ভবনের 2য় গেটের কাছে আকবর আলী ব্যাপারীর সঙ্গে রেনুকে পেলাম। তিনি আমাকে বললেন তারক সাহার বাড়ি ও বর্মির বাজারের দোকানটি তিনি কিনে নেবেন। এটি কিনতে টাকার জন্য তিনি জমি বিক্রি করবেন। তার সঙ্গে কথা বলে বাসে উঠলাম এবং বেলা 3:30টায় এসডিওর আদালতে উপস্থিত হলাম। এসডিওর সঙ্গে তার খাস কামরায় দেখা করলাম বিকাল 4:05 আমাদের স্কুল ও 24/2/52 তারিখে অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির সভা নিয়ে তার সঙ্গে আলোচনা করলাম। প্রধান শিক্ষকের বিষয়াবলী ও অর্থ আত্মসাতের ঘটনাটি কিভাবে সুরাহা করা যায় সেই ব্যাপারে আমার পরামর্শের সঙ্গে তিনি একমত হলেন। তিনি আমাকে 3/3/52 তারিখে ম্যানেজিং কমিটির একটি সভা আয়োজন করার জন্য বললেন। তখন তিনি শ্রীপুর থাকবেন। এরই মধ্যে তিনি আমার অনুরোধে শ্রীপুরের উদ্বাস্তু মিস্ত্রিদের ত্রাণের আবেদন অনুমোদন করলেন। তার চেয়ার ছাড়লাম বিকাল 4:25 আদালতের রেস্তোরাঁয় সিআইবি অ্যাসিস্ট্যান্ট মহিউদ্দিন ও আমাকে সাদির মুক্তার নাস্তা খাওয়ালেন। বিকাল 5টার দিকে আদালত ছেড়ে এলাম। কামরুদ্দিন সাহেবের সঙ্গে তার বাড়িতে দেখা করলাম এবং দেরি না করে তার সঙ্গে 94 নবাবপুর AML অফিসে এলাম। 5 মিনিটের জন্য সেখানে থেমে কেমব্রিজ ফার্মেসিতে গেলাম। রাতের খাবারের পর ভাবির সঙ্গে কথা বললাম রাত 12:30 পর্যন্ত। বিছানায় গেলাম রাত 1টায়। আবহাওয়া স্বাভাবিক, অপেক্ষাকৃত কম ঠান্ডা। আজ দুপুরে খেতে পারিনি। গভীর রাত 3:30টায় পুলিশ বাহিনী আমাদের বাড়ি ঘেরাও করলো এবং যুবলীগের অফিসে তল্লাশি চালালো। তারা ক্ষতিকর বা অবৈধ কোনো কিছু খুঁজে পেল না। যুবলীগের অফিস লাগোয়া আমার শোবার ঘর, তাই আমি ঘর থেকে সরে পড়ায় তারা আমার উপস্থিতি টের পায়নি। ভোর 4টায় তারা চলে গেল। এরপর আর ঘুমায়নি। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সাধারণ ধর্মঘট চলছে। গতকাল থেকে 1 মাসের জন্য CRPC 144 ধারা জারি করা হয়েছে। আজ বিকালে অ্যাসেম্বলি বসেছে। ধর্মঘট পালনকারী ছাত্ররা শান্তিপূর্ণভাবে 144 ধারা ভঙ্গ করে অ্যাসেম্বলি হাউসের কাছে জড়ো হয়, যাতে তাদের কণ্ঠ অধিবেশনে উপস্থিত MLA-রা শুনতে পান। প্রথমে শুরু হলো গ্রেফতার করা, এরপর কাঁদুনে গ্যাস ছোড়া, তারপর গুলি চালানো হলো মেডিকেল কলেজ ছাত্রাবাসে। গুলিতে 4 জন ঘটনাস্থলে নিহত হলো, আহত হলো 30 জন। জানা যায় 62 জনকে জেলে পোড়া হয়েছে। আরও শোনা যায় পুলিশ কয়েকটি মৃতদেহ সরিয়ে ফেলেছে। বেসরকারি সূত্রের দাবি মৃতের সংখ্যা 10 থেকে 11 জন। অক্টোবর 14, 1974 সোমবার। দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বদেশ। খাদ্য সংকটের রাজনীতি ঊর্ধ্বে রাখতে হবে। নিরন্ন মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান জাতীয় দুর্যোগকালে উট পাখির মতো বালিতে মাথা গুজে রাখলে চলবে না। বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। অবিলম্বে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে জাতীয়ভাবে খাদ্য সংকটের বাস্তব সমাধানের পথে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল ঢাকা বিমানবন্দরে এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, সকল দল ও মতের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের একত্রিত করে বর্তমান খাদ্য সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট ও কার্যকরী পন্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুরোধ করবেন। তিনি তার বক্তব্য দ্বারা কোনো সর্বদলীয় বা জাতীয় সরকার গঠনের কথা বলছেন কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন যে সে প্রশ্নই ওঠে না, কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত। কদিন আগেও উপনির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হয়েছে। তিনি বলেন, খাদ্য সমস্যাকে অবশ্যই রাজনীতি ঊর্ধ্বে রাখতে হবে। এ কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র বক্তৃতা, বিবৃতি, স্লোগান ইত্যাদি দিয়ে সংকটের সমাধান করা যাবে না। এই প্রসঙ্গে তিনি 1956 সালের সর্বদলীয় খাদ্য কমিটির কথা উল্লেখ করেন।
অর্থমন্ত্রী আবেগরুদ্ধ কণ্ঠে বলেন, মানুষ না খেয়ে মরছে, এই অবস্থা চলতে দেয়া যায় না, এর অবসান ঘটাতে হবে। তিনি বলেন, মাটি আর মানুষ নিয়ে দেশ, বাংলাদেশ এখন সার্বভৌম, তার মাটি কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু মানুষ না থাকলে কাকে নিয়ে রাজনীতি, কার জন্যই বা রাজনীতি? মানুষ যখন মরে যাচ্ছে তখন নীরব দর্শক হয়ে বসে থাকা যায় না। এই পরিস্থিতি মোকাবেলা করতে যারা ব্যর্থ হবে তাদের ব্যক্তি নির্বিশেষে ছাঁটাই করা দরকার। এমনকি আমি যদি হই আমাকেও বাদ দেওয়া উচিত নয়। মোট কথা, যে কোনো মূল্যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো বর্তমান সংকট মোকাবেলা করে মানুষকে বাঁচাতে হবে। জনৈক সাংবাদিক বর্তমান গণঐক্য জোটের পরিপ্রেক্ষিতে তার দলমত নির্বিশেষে খাদ্য সংকট মোকাবেলার বক্তব্যের ব্যাখ্যা দাবি করলে অর্থমন্ত্রী বলেন, আমি গণঐক্য জোটকে আরও ব্যাপক ভিত্তিক করার কথা বলেছি। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি মনে করি কিছু সংখ্যক লোক যারা বিদেশের এজেন্ট, তারা ছাড়া এদেশের সকল মানুষ দেশপ্রেমিক। তাছাড়া বিরোধী দল করলেই মানুষ অদেশপ্রেমিক হয় না। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জনাব তাজউদ্দীন আহমেদ বলেন, কেউ অভিজাত বিপণী কেন্দ্রে মার্কেটিং করবে আর কেউ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকবে, এই অবস্থা চলতে দেয়া যেতে পারে না। তিনি আরও বলেন, আজ যারা না খেয়ে ধুকে ধুকে পথে ঘাটে পড়ছে মরছে, তারা আমাদের মানবতাবোধের প্রতি বিদ্রূপ করে বিদায় নিচ্ছে। তিনি জানান যে বিদেশ সফরকালে তিনি বিদেশি সংবাদপত্রে বাংলাদেশে অনাহারের মৃত্যুর সচিত্র খবর পাঠ করে ব্যথিত হয়েছেন। লন্ডনে ব্রিটিশ টেলিভিশনে তিনি বাংলাদেশে অনাহারের মৃত্যু এবং এরই পাশাপাশি এক শ্রেণীর মানুষের বিলাসবহুল জীবনযাত্রার দুই বিপরীত মর্মান্তিক চিত্র দেখেছেন। তিনি দেখেছেন ঢাকার রাজপথে না খেয়ে মরে যাওয়া মানুষের লাশ, আর তারই পাশাপাশি নাইট ক্লাবে এক শ্রেণীর মানুষ বেআইনিভাবে আমদানিকৃত দামি বিদেশি মদ এবং আস্ত মুরগি খাচ্ছে। তিনি জানান যে লন্ডনে বসে নিজ দেশের দুই বিপরীত ও অমানবিক দৃশ্য দেখে তিনি মর্মাহত ও লজ্জিত হয়েছেন। তিনি দুঃখ করে বলেন, দেশের মানুষ যখন না খেতে পেয়ে মরছে তখন কালো টাকার মালিকরা তাদের সম্পদ আরও বাড়ানোর জন্য অবৈধ প্রতিযোগিতায় মেতে উঠেছে। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি সকল অধঃপতন ও দুর্নীতির মূল কারণ। আমরা স্থায়ীভাবে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হতে পারি না। আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে, সেই সম্পদ আহরণ করে গণমানুষের মধ্যে সুষম বন্টনের মাধ্যমে আমাদের সুষম জাতীয় অর্থনীতি গড়ে তোলার কাজ করে যেতে হবে, যদিও অনেক আগে থেকে আমাদের তা করা উচিত ছিল। অর্থমন্ত্রী দেশে বিত্তবান লোকের কৃচ্ছ্রতা সাধনের জন্য আহ্বান জানান। তিনি বলেন, যাদের নাই তাদেরকে কৃচ্ছ্রতা সাধনের কথা বলতে পারি না। আমরা সবাই সহানুভূতিশীল হলে এই পরিস্থিতি বেদনা কিছুটা প্রশমিত হতো। জনাব তাজউদ্দীন আহমেদ আরও বলেন, সরকারি দলই হোক বা বিরোধী দলই হোক, কারো হাতে অস্ত্র থাকা উচিত নয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মচারীদের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক ও উপদলের মধ্যে অনাস্থার মনোভাব সৃষ্টি হয়। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কেন সরকারের ভালো মন্দ তুলে ধরছেন না? কেন বাস্তব অবস্থা তুলে না ধরে জনগণকে শুধু আশার বাণী শোনাচ্ছেন? অমুক দেশ থেকে চাল আসছে, গম আসছে, সাহায্য পাওয়া যাবে, এইটুকু লিখলেই চলবে না। কিভাবে উৎপাদন বাড়ানো যেতে পারে, কিভাবে সকল মানুষকে একত্রিত করে সকল সমস্যার সমাধান করা যেতে পারে, তার প্রচেষ্টা চালাতে হবে। পরিশেষে তিনি বলেন যে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার ব্যাপারে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।